পাঠ উপস্থাপনায় মাহবুব রহমান, প্রভাষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। নিচের ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে একটা লোক, সে ডাম্বেল ওঠানামা করছে। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে এখানে একটা পিক দেখা যাচ্ছে, একটা ব্যক্তি একটা টেবিলকে উপরে উঠানোর ট্রাই করছে। আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে একটা টেবিলের উপরে কোনো একটা বস্তু বা পার্টিকেল রাখা আছে। দুইজন ব্যক্তি সেই রশি দিয়ে টেনে সামনের দিক নেওয়ার চেষ্টা করছে। তাহলে এখান থেকে তোমরা কি অনুমান করতে পারছো? নিশ্চয়ই তোমরা কিছু একটা অনুমান করতে পারছো। অর্থাৎ তিনটে ছবিতেই এখানে ভিন্ন ভিন্নভাবে বল প্রয়োগ করার চেষ্টা করছে বা বল এখানে প্রয়োগ করছে। তাহলে তোমরা নিশ্চয়ই এটা ধরতে পারছো আজকের আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় স্থিতিবিদ্যা। তাহলে আমরা একটু বলে নিই যে স্থিতিবিদ্যা, আমরা শুরুতে বলছি বল, আর এখানে বললাম স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা কি? স্থিতিবিদ্যা হচ্ছে স্থির বল সম্পর্কিত বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। তার মানে স্থিতিবিদ্যার সাথে বল একটা রিলেশন অবশ্যই আছে। সেই রিলেশনটা আমরা বলে দিলাম। স্থির বল নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটা স্থিরবিদ্যা। ওকে, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো এখান থেকে তোমরা ধারণা করতে পারবে বা জানতে পারবে, বলবিদ্যার প্রাথমিক ধারণাসমূহ বর্ণনা করতে পারবে, বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি বর্ণনা করতে পারবে, বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, কোনো কণার উপর কার্যত দুইটি বলের লব্ধি নির্ণয় করতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে। অর্থাৎ লব্ধি নির্ণয় করে সেখান থেকে সেই সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে তোমরা সবাই। তো এইখানে দুইটা এখানে পিক দেয়া আছে। দেখো, একটা প্রথমে একটা হচ্ছে গাড়ি যেটা চলতেছে, কোনো একটা দেয়ালে ধাক্কা খেয়ে এখানে পার্সনটা সামনের দিকে পড়ে যাচ্ছে। আবার দ্বিতীয় ছবিটা যেটা এখানে দেয়া আছে, সেটা হচ্ছে এখান থেকে কোনো একটা রকেট উৎক্ষেপণ করা হচ্ছে উপরের দিকে। এখানে তাহলে এই দুইটা ছবিতেই বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বলের ডেফিনেশনটা কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করতে চায় বা করে, তাকে বল বলা হয়। ওকে, বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি। একটি বল কোনো জড়বস্তুর কোনো বিন্দুতে ক্রিয়া করলে যে ফলাফল পাওয়া যায়, বস্তুর ওপর ওই রেখার ওপর অবস্থিত অন্য কোনো বিন্দুতে ক্রিয়া করলে সেই একই ফলাফল পাওয়া যায়। আমরা এখান থেকে একটু দেখি, ব্যাখ্যা করে দেখাই এটা কি হবে আসলে। তো এখানে আমরা এ বিন্দুতে একটা বল আমরা এখানে প্রয়োগ করলাম, যেটা আছে এ বিন্দুতে এফ মানের একটা বল এখানে প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে এটা ক্রিয়া রেখাটা হচ্ছে এ থেকে এফ এর দিকে, অর্থাৎ এ থেকে এক্স এর দিকে, এ থেকে এক্স এর দিকে হচ্ছে, অর্থাৎ এক্স বরাবর হচ্ছে এটা এফ যে বল, সেটা লব্ধি, সেটা মান। এখন আমি যদি চিন্তা করি যে না, এই বলটাকে অন্য কোনো একটা বিন্দুতে আমি প্রয়োগ করতে চাই, তার মানে এ বিন্দুতে প্রয়োগ না করে আমি বি বিন্দুতে প্রয়োগ করতে চাই। তোমরা দেখো, এটা হচ্ছে বি বিন্দু। তো বি বিন্দুতে প্রয়োগ করলে আসলে কি হবে? সে কি আসলে বি বিন্দুতে প্রয়োগ করে বলে মনে হয়? এখন বি বিন্দুতে যদি এফ বলটা আসলে প্রয়োগ করি, তাহলে এটা হচ্ছে বি এক্স বরাবর যাবে, আর আমাদের বি এ বরাবর যেটা আরও একটা সমমানের বল, সেটা এফ বল এটা কাজ করতেছে, যেটা আমরা বি এ বরাবর একটা সমমানের বল, যেটা বি এ বরাবর একটা বল কাজ করতেছে, সেটাকে আমরা হচ্ছে মাইনাস এফ বলতে পারি, সমমানের বিপরীতমুখী। আর বি এক্স বরাবর আরেকটা বল যেটা কাজ করতেছে বি এক্স, সেটা হচ্ছে এফ বল, অর্থাৎ এটা পজিটিভ বল। এখন দুইটার ক্রিয়ার এবং প্রতিক্রিয়ার ফলে এটা নিষ্ক্রিয় বিন্দু দেখাবে, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাবে বলে মনে হয়। তার মানে এই এ বলটাকে এ বিন্দুতে ক্রিয়া করলেও যা হবে, বি বিন্দুতে ক্রিয়া করলেও তা হবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে একই জিনিসই মনে হবে, অর্থাৎ এখানে কোনো ভিন্ন কিছু নাই। ওকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া। বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া কি?
কোনো একটা বস্তুকে ধরো আমরা এখানে যেটা একটা টেবিলের উপর একটা উচ্চতর গণিত বই রাখা আছে, তাহলে বস্তুটা বা এই বইটা টেবিলের উপর একটা চাপ প্রয়োগ করতেছে বা বল প্রয়োগ করতেছে, এটাকে আমরা বলি এটা ঠেলা, যেটা নিচের দিকে আমরা প্রেশার ক্রিয়েট করতেছে, যেটা চাপ, সেটা হচ্ছে ক্রিয়া। আর তার পার্সপেক্টিভে এই টেবিলটা বইয়ের উপর সেম আর একটা বল প্রয়োগ করবে, যেটাকে আমরা বলছি প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে আর। অর্থাৎ আমাদের এইখানে যেটা কাজ করতেছে, দেখো ক্রিয়া বলটা হচ্ছে ডাব্লু, যেটা নিচের দিকে কাজ করতেছে, যেহেতু বস্তুর ওজনটা অলওয়েজ নিচের দিকে কাজ করবে। আর তার পরিপ্রেক্ষিতে একটা বল যেটা টেবিল প্রয়োগ করবে বস্তুটার উপর বা বইয়ের উপর, সেটা হচ্ছে আর, যেটা খাড়া উপর দিকে কাজ করবে, আর এটা নিচের দিকে কাজ করতেছে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে তোমরা বুঝতে পারলা। বলের সামান্তরিক সূত্র, এটা হচ্ছে যদি কোনো একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি বলকে মানেও দিকে একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণটি টানা হয় সেটা এই লব্ধির বলের মান ও দিক প্রকাশ করবে। অর্থাৎ ওই বল দুইটির লব্ধির মান ও দিক প্রকাশ করবে। আমরা এখানে একটা চিত্র এঁকে দেখাইছি। দেখো এই প্লেনে একটা বল আমরা যেটা অ্যাক্ট করাইছি, সেটা হচ্ছে এফ বল, এটা ভালো করে দেখো, সরি পি বল, যেটা হচ্ছে প্লেন বরাবর কাজ করতেছে। আর একটা বল আছে আমরা কিউ, যেটা এই বরাবর একটু হেলানোভাবে কাজ করতেছে, সেটা আমরা এখানে দেখালাম। দেখো সেটা হচ্ছে এই বরাবর ও এ বরাবর, যে ও বিন্দু থেকে ও এ রেখা এবং ও বি রেখা বরাবর দুইটা বল কাজ করাচ্ছি। একটা হচ্ছে ও এ রেখা বরাবর পি বল, আর ও বি রেখা বরাবর হচ্ছে কিউ বল। তাহলে এই একই বিন্দু থেকে একটা কর্ণ টানা হয়েছে, সেই কর্ণটা হচ্ছে ও সি কর্ণ। দেখো এই ও সি কর্ণটা এই পি কিউ বলদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তার মানে আমরা লিখতে পারলে এমনটা হবে, আর ইকস পি প্লাস কিউ, অর্থাৎ এইটা লব্ধির মান ও দিক প্রকাশ করবে। ওকে, তাহলে আলফা কোণে আনত দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। এখন ওই যে সামান্তরিক সূত্র ছিল, সামান্তরিক সূত্র আর এটা কিন্তু আমরা অনেক সময় এক করে ফেলি, মনে করি যে ওইটাই সামান্তরিক সূত্রের প্রমাণ। বিষয়টা কিন্তু এমন না। এটা হচ্ছে আলফা কোণে আনত দুইটি বলের মান ও দিক নির্ণয়। দ্যাট মিনস আমরা ও এ বরাবর যে বলটা কাজ করেছি সেটা বলছি পি বল, এবং ও বি বরাবর যে বলটা কাজ করেছি সেই বলটার নাম দিছি আমরা কিউ বল। তো এটা হচ্ছে পি বল ও এ বরাবর, আর ও বি বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে কিউ বল। আর এটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ পরস্পর যে কোণ উৎপন্ন করতেছে বা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে আলফা। এই হচ্ছে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। এখন এই বিন্দু থেকে যে কোণটা টানা হয়েছে সেটাকে আমরা বলছি ওসিস, আর এইটাকে আমরা বলছি লব্ধি। এটা হচ্ছে লব্ধি বল। আর লব্ধি বল পি বলের সাথে যে কোণ উৎপন্ন করতেছে এটাকে আমরা বলছি থিটা, সেটা হচ্ছে লব্ধির দিক। আর এই আর এর যেটা আছে, আর এর মান যেটা, সেটা হচ্ছে আর ভেক্টরের মান কত হবে আর। এই আরটা বের করতে পারলে আমাদের মান নির্ণয় করা হবে, আর এখান থেকে থিটাটা বের করতে পারলে আমাদের থিটার মান সেটা দিক হবে। তো আমরা চলো দেখি আমরা একটা বের করতে পারি কিনা, আমরা দেখি। তো আমরা ওইখানে যে ফিগারটা ড্র করছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো ফিগারটা আবার একটু দেখো, আমরা ওই ফিগারে যেতে চাই। তো ফিগারে যেতে চাই, ফিগারটা দেখে নাও। আমরা নতুন আর ফিগার ওখানে আঁকতে চাচ্ছি না। তো এই ফিগার থেকে আমরা যে জিনিসটা ওইখানে আঁকতে চাই সেটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী একটু আগে আমরা দেখে আসছি, সেটা হচ্ছে আর ইকুয়ালস পি প্লাস কিউ, অর্থাৎ এই সূত্রটা আমরা জানি। তো আমরা এই সূত্রটা আমরা একটা ইউজ করতে যাচ্ছি। তো দেখো আমরা এখানে লিখে নিলাম। তাহলে আগের অনুযায়ী আমরা জানি যেটা, সেটা হচ্ছে আর ইকুয়াল পি প্লাস কিউ, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণ ডট গুণফল করে, অর্থাৎ আর ডট আর করে যেটা পাই সেটা করলে কি হয় দেখো, সেটা হচ্ছে আর ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস পি প্লাস কিউ, সবই কিন্তু ভেক্টর চিহ্ন। এখানে কিন্তু এই ডট চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে ফার্স্ট পেপারে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে সেখানে।
এখন দেখো সেম ভেক্টরের ভিতর ডট গুণফলটা কি হয়। আমরা জানি ডট গুণফলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, একটু ফলো করে দেখো। আমরা ধরো এ ডট বি ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি এ বি কস থিটা। থিটা মানে তার মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা। থিটা বলতে এখানে আলফা বুঝাইতে পারি, 30 ডিগ্রি 40 ডিগ্রি যে কোনো কিছু বুঝাইতে পারি, সেটা হচ্ছে ওইটা আকার ফলে যেরকম হবে সেরকমের। তাহলে এখন যদি সেম ভেক্টর হয়, ধরো কথার কথা এ ডট এ হবে, তাহলে কি হবে এ ডট এ, এখানে ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে এখানে কি আসবে এ ভেক্টরের মান কিন্তু এ। সিমিলারলি এ আর এখানে কস কত আসবে কেউ বলতে পারো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ দুইটা ভেক্টর যদি একই হয়, সেই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ যে একটা ভেক্টর সে নিজেই তার সমান্তরাল ভেক্টর, অর্থাৎ ধরো এ ভেক্টর। সিমিলারলি এই যে এটাও এ ভেক্টর, এই এ ভেক্টর আর এ ভেক্টর এর মধ্যবর্তী কোণ আছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে এখানে 0 ডিগ্রি কোণ হবে, cos 0 ডিগ্রি মান আছে 1, তাহলে a ইন্টু এ হবে a স্কোয়ার। দ্যাট মিনস আমরা বলতে পারি যে সেম ভেক্টরের ডট গুণফল হবে তার মানের স্কোয়ার। তাহলে ওই সূত্র অনুযায়ী যদি করি, এখানে কি আসবে আর স্কোয়ার, আর এইটা আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে গুণ দেয় সেভাবে গুণ করলাম। ওই যে পি ডট পি, দ্যাট ইজ এখানে পি স্কোয়ার হবে প্লাস পি ডট কিউ প্লাস এখানে হবে কিউ ডট পি, আর এই কিউ আর কিউ যদি ডট গুণফল করি তাহলে এটাও আসবে কিউ স্কোয়ার। এখন আমরা একটা জানি যে ডট গুণফলটা বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল বি ডট এ, এটা ফার্স্ট পার্টের ডিটেলস আলোচনা করা হয়েছে। তার মানে এটা এই পি ডট কিউ আর কিউ ডট পি সেম কথা, সেম মিনিং, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি তাহলে কি সেম যদি হয়ে থাকে একই জিনিস, তাহলে এটাকে লেখা যাবে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একটু রিয়েল স্কোয়ার লিখলাম, কিউটাকে আগে লিখলাম, আর এটা যেহেতু সেম তাহলে লিখলাম 2p ডট কিউ। এখন পি ডট কিউ তোমরা ওখান থেকে পিকচার থেকে জেনে আসছিল আছে পি ডট কিউ, অর্থাৎ পি ও কিউর মধ্যবর্তী কোণ কত ছিল। তো আমরা একটু এখানে দেখাতে চাই, একটু আমরা ইরেজ করে দিলাম। এখন দেখো মধ্যবর্তী কোণ ছিল কত, অর্থাৎ এইরকম একটা ফিগার ছিল ওখানে, ছবিটা এঁকে দেখাচ্ছি আবার, এটা ও এ বি আর সি, আর এখান থেকে একটা কর্ণ আঁকা হয়েছে। তাহলে এরা পরস্পর মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে আলফা, আর এই লব্ধি ভেক্টরের সাথে পি এর যে কোণ ছিল সেটা হচ্ছে থিটা। তার মানে আমরা এখানে লিখতে পারি কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা, কারণ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আছে আলফা। ওকে, এটা কার মান? এটা হচ্ছে আর স্কোয়ারের মান। তাহলে আর এর মানটা কি হবে? আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয় করলাম আমরা। তো সিমিলারলি আমরা দিকও নির্ণয় করবো, একটা পার্ট আমরা করে ফেলছি, তো দিকও নির্ণয় করি চলো। তা আমরা জানছিলাম কি, আমরা এটা তো জেনেছি আগে থেকেই যে আর ইকুয়ালস পি প্লাস কিউ ভেক্টর। আমরা ভেক্টর না বললেও বুঝে নেবো এটা ভেক্টর, কারণ উপরে তীর চিহ্ন দেওয়া আছে, বারবার আমি ভেক্টর অবশ্য বলবো না, কিন্তু তারপরে তোমায় বুঝে নিতে হবে এটা ভেক্টরই। তাহলে এটা ছিল 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণের সাথে আমি একবার পি ভেক্টরকে ডট গুণফল করব, আর একবার পি ভেক্টরকে ক্রস গুণফল করব বা ভেক্টর গুণফল করব। তাহলে আমরা এটা করে নিলাম পি ডট আর ভেক্টর ইকুয়াল পি ডট পি প্লাস কিউ। এখানে একটু সাইড নোট দিয়ে নিতে পারো তোমরা, সেটা হচ্ছে পি ভেক্টরকে 1 নং
সমীকরণের সাথে ডট গুণন করে পাই। সাইড নোট না দিলেও খুব একটা গুরুত্ব নাই, আমাদের সমস্যা নাই। তাহলে আমরা পি ডট আর এটা কি লিখতে পারবো? আমরা ছবিটা কি আমাদের কি মনে আছে কিনা আমি জানি না, তুমি ছবিটা আবার একটু দেখো তোমরা। পি ডট আর অর্থাৎ পি ও আর এর মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে থিটা। আমি অলওয়েজ যে আলফা বলবো, অলওয়েজ যে বিটা বলবো, ইচ্ছা মতো বলা যাবে না, কারণ শুরুতে আমরা অ্যাসাইন করে দিছি পি কিউ আর পি আর তার মধ্যবর্তী কোণ কত কত ছিল সেটা বলে দিছি। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, আর পি ও আর এর মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে থিটা। তো সেই অনুযায়ী কাজ করতে হবে আমাকে। তাহলে আমরা বুঝে নিলাম যে ওটার মধ্যবর্তী কোণ ছিল থিটা, ওটাকে আলফা দিলে চলবে না। তাহলে আমরা এটা লিখব পি আর কজ অফ থিটা। আর এটাকে আমরা গুণ দিলে কি হবে? পি, এটা ভেক্টর চিহ্ন দিয়ে নাও, পি ডট পি করলে হবে পি স্কোয়ার আর পি ডট কিউ। ওকে, তাহলে পি আর কস থিটা, আর এখানে সে পি স্কোয়ার, একটা পি স্কোয়ার থেকেই গেল, আর পি ডট কিউ একটু আমরা জানছি পি কিউ কজ অফ আলফা। বোথ সাইডে পি আছে, এই পাশ থেকে একটা পি আর এই পাশ থেকে একটা পি কমনলি আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকবে হচ্ছে আর কস থিটা ইকুয়াল পি প্লাস কিউ কস আলফা। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ, কারণ আমরা অলরেডি 1 নং সমীকরণ একটা দিয়ে ফেলছি। তো আমরা আরও একটা করবো কি, এই 1 নং সমীকরণের সাথে পি ভেক্টরকে আর একবার ক্রস গুণন করব। তো ক্রস গুণন করে দেখি আমরা কি হয়। ক্রস গুণনের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। তাহলে পি ক্রস আর ইকুয়াল পি ক্রস পি প্লাস কিউ। এখন আমরা এটা তাহলে আমরা কি লিখতে পারি? আমরা পি আর সাইন থিটা, আর এখানে একটা ইটা ভেক্টর আসবে। ইটা ভেক্টরটা কি? ওই পি আর যে সমতলে আছে সেই সমতলে একটা একক ভেক্টর হবে, সেই একক ভেক্টরটা হচ্ছে ইটা। এটা কিন্তু ডিরেকশন মেনশন করে, অর্থাৎ এটা কোন দিকে আছে সেটা। এটা আমরা বারবার বলছি, এটা ফার্স্ট পার্টে বিশাল আলোচনা করা আছে, অর্থাৎ এখানে আমি ডিটেলস আলোচনা এখানে যাব না। আর সেম ভেক্টরের ক্রস গুণফল করলে হয় হচ্ছে 0, অর্থাৎ পি ক্রস পি তার মান আসছে 0। আমরা একটু পরে এর মানটা বসাই দিই। আর পি ক্রস কিউ, তাহলে আমরা এটা লিখলাম ইটা পি আর সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0 প্লাস পি কিউ সাইন থিটা। আরেকটা ইটা ভেক্টর এখানে হবে, এটা দিয়ে দিলাম। একদম শূন্য তো আসলে তোমার কোনো ভ্যালু নাই, শুরুতে আমি বোথ সাইড আমি এক পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে থাকে কি, আলটিমেট টার্গেট হচ্ছে ইটা ভেক্টর পি আর সাইন থিটা, আর এখানে থাকবে ইটা ভেক্টর পি কিউ সাইন অফ থিটা। এখন তোমরা মনে করতে পারো, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে করতে পারো যে এখানে থিটা ইটা ভেক্টর, যেটা ইটা ভেক্টর বাদ দিয়ে দিলাম, পি বাদ দিয়ে দিলাম, পি বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ দিতে পারি। কিন্তু এই পি কিউ সমতলে যেমন একটা লম্বা একক ভেক্টর, সেটাকে আমরা ইটা বলছি, এখানেও একটা ইটা বলছি। এটা ডিরেকশন মেজার করে, অর্থাৎ কোনোটা উপরের দিকে হতে পারে, কোনোটা নিচের দিকে হতে পারে। আমি তো পুরো ছবিটা আঁকি নেই, তার মানে এটা নেগেটিভ হতে পারে, আবার এটাও নেগেটিভ পজিটিভের একটা বিষয় আছে। সেজন্য আমরা বোথ সাইডে পরম মান নিয়ে তারপর বাদ দিব, তা না হলে আর একটা প্লাস মাইনাসের একটা সমস্যা থেকে যায়। অনেক বই আবার এখান থেকে বাদ দিয়ে দিছে, অনেক বই করছে, বাট আমি তোমাকে সাজেশন করব যে এটাকে সাজেস্ট করব যেটা এটাকে তোমরা পরম মান নিয়ে তারপর বাদ দিবা। পরম মান নিলে কি হবে? ইটা ভেক্টর পি আর সাইন থিটা, আর এটা হচ্ছে ইটা ভেক্টর পি কিউ সাইন থিটা। আচ্ছা, এই যে আমি যতটুকু দাগ দিচ্ছি দেখো ভালো করে, এই অংশটুকু হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এই অংশটুকু হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। সিমিলারলি এইটাও স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এটার কোনো ডিরেকশন নাই। ডিরেকশন থাকলে এতটুকুর আছে। আমি যদি অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান নিই,
তাহলে এই ডিরেকশন তো অবশ্যই চলে যাবে, আর এটা ইটা ভেক্টর, তার মান হচ্ছে 1, অর্থাৎ 1 হবে। তাহলে আমরা এটা করে দিতে পারি কি, সে ইটা ভেক্টর তার মান পি আর সাইন থিটা। সিমিলারলি এটাও তাই, যে ইটা ভেক্টর তার মান পি কিউ সাইন, সরি এখানে একটু কারেকশন আছে তোমাদের, সেটা আছে এই অংশটুকে থিটা হবে না, সাইন অফ আলফা হবে, সাইন অফ আলফা হবে। এখানেও তাই, সাইন অফ আলফা হবে। সিমিলারলি এখানেও সাইন অফ আলফা হবে, এখানেও তাই হবে, সাইন অফ আলফা। আমরা এখন বাদ দিয়ে দিতে পারি, তো বাদ দিয়ে দিই আমরা এখান থেকে, তো বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে পি পি বাদ দিতে পারলে তাহলে এখানে থাকবে আর সাইন থিটা, এখানে থাকবে কিউ সাইন আলফা। এটাকে আমরা 3 নং সমীকরণ বললাম। 2কে 3 দিয়ে আমরা ভাগ করবো, 3কে 2 দিয়ে ভাগ করবো, আমরা ভাগটা করে নিই, আমরা জানা আছে আমাদের মানগুলো। তাহলে ভাগ করলে কি আসবে, 3 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ করে পাই। তাহলে আমরা একটু করি, ভাগ করে দেখি কি হয়। তাহলে আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। আর কেটে যাবে, সাইন বাই কস ইকুয়াল হবে সে টেন থিটা, টেন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে ডিরেকশনটা কি হবে, থিটা ইকুয়াল টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে আমরা দিক পেয়ে গেলাম, মানও পেয়ে গেলাম। এটা হচ্ছে দিক, আর আগে মান আমরা পেয়ে গেছি। তাহলে মানটা কি হবে, আমরা একটু সাইড নোট এখানে দিয়ে রাখি। মান, লব্ধির মান, লব্ধির মান ইকুয়াল আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 p q cos আলফা। আর দিক, দিক থিটা ইকুয়াল tan ইনভার্স q sin আলফা ডিভাইড বাই p প্লাস cos আলফা। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আর এটা একটু মনেও রাখবা। আমরা যখন ম্যাথ করতে যাব তখন এই অংশটুকুর আর এই অংশটুকুর জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, আর বাদ বাকিটা আমরা যেটা করছি সেটা মনে না রাখলেও আমার তেমন কিছু আসে যাবে না। তো এই অংশটুকু শুধু মনে রাখবে ম্যাথ করার জন্য। একটা দেখো, তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা করব। দেখো এখানে গাণিতিক সমস্যা কি আছে, সমানে দুইটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তা তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। এইখানে একটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে আমি যদি এইখানে বলি যে 2 আলফা কোণে ক্রিয়া করলে, ভালো করে দেখো, 2 আলফা কোণে ক্রিয়া করলে যে লব্ধি উৎপন্ন হয় তা তারা 2 বিটা কোণে ক্রিয়া করলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। তাহলে দ্বিগুণটা কার, দ্বিগুণটা আসলে কার? আমরা যখন কোশ্চেন করি তখন দ্বিগুণটা কার, আসলে 2 আলফা নাকি 2 বিটা? আসলে বিটা কোণে ধরো যদি পরস্পর ক্রিয়া করে তাহলে লব্ধি যদি আর হয়, তাহলে 2 আলফা কোণে ক্রিয়া করলে হবে 2r। তাহলে আগেরটা আমরা এটাকে ধরে নিব, তাহলে আমাদের সুবিধা হবে, একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু ম্যাথের একটু চলে যাই। দেখো আমরা একটু বুঝি, যদি এইটা হয় আর, এই যে 2 বিটা কোণে পরস্পর ক্রিয়া করলে যদি লব্ধি হয় আর, তাহলে 2 আলফা কোণে ক্রিয়া করলে যে লব্ধি উৎপন্ন হবে সেটা হচ্ছে 2r হবে। এই হচ্ছে বিষয় এখানে।
তো আমরা ম্যাথ করি, দেখো ম্যাথটা করলে এখানে ফিগার টিগার আমাদের কোনো কিছু ড্র করা লাগবে না, ওই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো একটু দেখো, একটা ম্যাথ করি, সেটা হচ্ছে আমরা মনে করি সমমানের বল, সমমানের প্রতিটি বলের মান ইকুয়াল পি। অতএব বলদ্বয় 2 আলফা 2 বিটা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস, আমরা কি বলবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে পিও যা কিউ তা, সুতরাং হবে কি পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি কস 2 আলফা, কিন্তু এখানে সরি 2 পিটা, কিন্তু এখানে কিন্তু আমরা ইউজ করে আমরা 2 আলফা অথবা বিটা ওরকম দিতে পারবো, এখানে ফিক্সড করা আছে 2 বিটা, কিন্তু এটা তাহলে আমরা লিখবো কি পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি কজ অফ 2 বিটা। আমরা একটু সিম্পলিফাই করে নিই, এটা সিম্পলিফাই করলে আসবে আছে 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ অফ 2 বিটা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, অর্থাৎ সমীকরণ নম্বর 1। আবার বলদ্বয় পরস্পর 2 আলফা করে ক্রিয়া করলে তাদের লব্ধি হবে 2r ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু পি, এখানে কস 2 আলফা হবে। আমরা এটা সিম্পলিফাই করতে পারি, নিউ পেজে যাব, এই আর এর মানটা তোমরা একটু ভালো করে দেখো, আর এর মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ 1 নং সমীকরণ যেটা সেই মানটা এখানে বসাই নিব, আর এই পাশে ডান পাশে যেটা আছে সেটা একটু আমরা সিম্পলিফাই করবো। তো সিম্পলিফাই করে নিলে যা হবে, সিম্পলিফিকেশনের মানটা আমরা আস্তে ধীরে বুঝতে পারবো আশা করি। তো আমরা একটু নিউ পেজে যাই, দেখো তাহলে এখানে আমরা আর এর মানটা বসাবো 2 ইন্টু রুট ওভার 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ অফ 2 বিটা। আর এখানে কি ছিল, রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ অফ 2 আলফা। আমরা বোথ সাইডে বর্গ করে দিব, বর্গ করে দিলে কি হয় একটু দেখো তো, 2 হবে 4, 2 এর বর্গ করলে 4 হয়, আর রুটে বর্গে এক পাশটা কেটে যাবে, কেটে গেলে কি হবে 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ অফ 2 বিটা, আর এইটা হবে হচ্ছে 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ অফ 2 আলফা। আমরা এখান থেকে দেখো
2p² আমরা কমন নিতে পারি এখান থেকে, তাহলে মোট হবে কি 8p², এখানে থাকবে 1 প্লাস cos অফ 2 বিটা, আর এখান থেকে একটা 2p² কমন নিতে পারি, থাকবে 1 প্লাস cos অফ 2 আলফা। এখন দেখো 2p² আমি বাদ দিয়ে দিতে পারি, এখান থেকে 2p² বাদ দিলে বাম পাশে থাকবে 4, তাহলে আমি এখান থেকে একটা 4 রাখলাম। আর তোমরা সবাই জানো এই যে 1 প্লাস cos অফ 2a তার সূত্র কি ছিল, 2 cos² a, 1 প্লাস cos অফ 2a 2 cos² a, তাহলে এখানে আছে বিটা, তাহলে কি হবে 2 cos² বিটা। সিমিলারলি এই 2p² তো চলে গেল, এখান থেকে 2 cos² আলফা, আমরা 2 বাদ দিয়ে দিতে পারি। আর আমরা একটু এই পাশটা একটু এই পাশে মানে ডান পাশটা বাম পাশে আর বাম পাশটা একটু ডান পাশে করে লিখি, তাহলে কি আসবে cos² আলফা ইকুয়াল 4 cos² বিটা। এখন আমরা বর্গমূল করে দিলে পাবো cos আলফা ইকুয়াল টু cos বিটা। আমাদের ম্যাথটা আমাদের শুরুতে এটাই ছিল, তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথের শুরুটা কিন্তু আমাদের এখানেই ছিল। দেখো ভালো করে, প্রমাণ করতে বলছিল কিন্তু আমাদের এটা, ভালো করে দেখো, এটা প্রমাণ করতে বলছিল, তা আমাদের প্রমাণ করা অলরেডি হয়ে গেছে, তো আমরা সেই প্রমাণটাই এখানে করছি। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো প্রমাণিত। প্রমাণিত ওকে, তাহলে আমরা পাঠের প্রায় শেষ পর্যায়ে। দেখো মূল্যায়ন, এখানে বল বলতে কি বুঝো, নিশ্চয়ই তোমরা বলের ধারণা পেয়েছো, বল বলতে কি বুঝো তোমরা অবশ্যই পারবে এটা। তারপরেও একটু বলি, বল হচ্ছে সেই জিনিস যেটা স্থির বস্তুকে ক্রিয়াশীল করে অথবা করতে চায়, আর অথবা গতিশীল বস্তুকে স্থির করে অথবা করতে চায়, সেটা হচ্ছে বল। বলের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো, এটাও নিশ্চয়ই তোমরা পারবে। বলের সামান্তরিক সূত্র কী ছিল একটু তোমরা মনে করে দেখো, অবশ্যই পারবে, অনেকেই পারছো। তো সেটা কি ছিল, কোনো একটা বিন্দুতে একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর যদি দুইটি বলকে মানের দিকে একই ক্রমে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু থেকে সামান্তরিকের যে কোণটি টানা হয় সেটা বলের মান ও দিক প্রকাশ করবে। ওকে, তো ধন্যবাদ, আজকের পাঠ এখানেই শেষ। আগামী দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে অথবা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব, সেই কামনায় তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।